নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো অনুপ্রবেশজনিত সমস্যা, এবং প্রধানমন্ত্রী বলেছিলেন যে পরিকল্পিতভাবে দেশের জনবিন্যাসকে বদলে ফেলার চেষ্টা হচ্ছে এবং অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তা পক্ষে বিপজ্জনক, সেটাও তিনি বলেছেন। দেশের পরিকাঠামোয় চাপ পড়ছে অনুপ্রবেশকারীদের জন্য, এবং একই সঙ্গে অনুপ্রবেশকারীরা ভারতীয় যুবকদের কাজের সুযোগে থাবা বসাচ্ছে। এবং এই যে জনবিন্যাস বদলে যাচ্ছে, এই জনবিন্যাস যাতে না বদলায় কি কি করণীয়, তার জন্য তিনি একটা ডেমোগ্রাফিক কমিশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। তার কয়েকদিন বাদে দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রী অনুপ্রবেশের সমস্যার কথা বিস্তারিতভাবে বলেন। তার সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে সেটাও বলেন। এখন আমরা তো জানি যে সীমান্ত লাগোয়া বিধানসভা কেন্দ্রগুলোতে জনবিন্যাস বদলে গেছে, ভোটার সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, কোথাও 50%, কোথাও 55% বিগত 15 বছরে। তা এই ভোটার সংখ্যা এই অস্বাভাবিক বৃদ্ধি হলো কি করে? স্বাভাবিকভাবেই বোঝা যায় এই তালিকায় জল মেশানো আছে, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকায় ঢুকেছে। তো তাদেরকে চিহ্নিত করে তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে এবং তাদেরকে ডিপোর্ট করতে হবে। ভারত কোনো ধর্মশালা নয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোজা সাপটা কথা বলেন, সেই জন্য তিনি বিতর্কিত। সেকু মাকুড়া তাকে দুচক্ষে দেখতে পারেন না। তার সরকার 27 অগস্ট ক্যাবিনেট মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়েছে, খুব তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। আসামে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি তার সম্পত্তি অন্য কোনো ধর্মের মানুষকে বিক্রি করতে চান, তিনি রাতারাতি সেটা করতে পারবেন না। তাকে আবেদন জানাতে হবে, সেটা যাবে রাজস্ব বিভাগে, রাজস্ব বিভাগ পাঠাবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তারপরে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে তত্ত্ব তালাশ করে তাদের রিপোর্ট দেবে সরকারের কাছে, তারপর কমিশনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ আপনি যদি হিন্দু হন, আপনি যদি কোনো হিন্দু ধর্মাবলম্বীকে সম্পত্তি হস্তান্তর করতে চান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি অন্য কোনো ধর্মের মানুষকে সম্পত্তি হস্তান্তর করতে চান, তাহলে আপনাকে এই পদ্ধতি মেনে করতে হবে। সরকারের কাছ থেকে, স্পেশাল ব্রাঞ্চের কাছ থেকে চূড়ান্ত ছাড়পত্র না পেলে আপনি কিন্তু সম্পত্তি বিক্রি করতে পারবেন না। এটা অনেকে বলছেন যে এরা ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হচ্ছে। সরকার কিন্তু একবারও বলছে না যে আপনি বিক্রি করতে পারবেন না বা বিক্রির উপর নিষেধাজ্ঞা। অন্য ধর্মাবলম্বীকে বিক্রি করতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, তারপরে আপনি যদি ছাড়পত্র পান সরকারের থেকে, আপনি বিক্রি করবেন। এর কারণ হচ্ছে ওই জনবিন্যাসের বদল। এবং এমন পরিস্থিতি হয়েছে, হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এখনো যদি লাশ টেনে না ধরা যায়, আসামের আদিবাসিন্দারাই আসামের সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই আসামের সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে। এখনো বেশ কিছু জেলায় ধর্মীয় সংখ্যালঘুরা আসামে সংখ্যাগরিষ্ঠ, যেমন ধুবড়ি অঞ্চল, আমি এক্সাম্পল হিসাবে বললাম। কিন্তু এটা হেমন্ত বিশ্ব শর্মার দাবি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন নিয়ন্ত্রণ না আনলে জনবিন্যাসের আমূল পরিবর্তন হবে। অসমীয়রাই নিজেদের রাজ্যে, নিজেদের জমিতে সংখ্যালঘু হবেন বা নিজ ভূমি পরবেশী। আমার বক্তব্য, বিতর্ক থাকতে পারে এই ধরনের একটা সিদ্ধান্ত, কিন্তু কখনোই আসাম সরকার বলছে না আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন না। আপনি অবশ্যই পারবেন, কিন্তু কিছু কিছু পদ্ধতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। যে কথাটা আসাম সরকার বলেনি কিন্তু উচ্চ, সেটা হচ্ছে জনবিন্যাসের যে বদল আসামে হচ্ছে
সেটা এমন পর্যায়ে গেছে এখনো কোনো পদক্ষেপ না নিলে পরিণতি মারাত্মক হতে পারে। একে সীমান্তবর্তী রাজ্য, ইতিমধ্যেই বাংলাদেশের মাটি থেকে জঙ্গি জিহাদিরা উত্তর পূর্বে নাশকতার ছক কষছে, হুমকি দিচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির কি বলেছেন, এবার ভারতকে আক্রমণ করা হবে ভারতের পূর্ব দিক থেকে, মানে বাংলাদেশ থেকে, বাংলাদেশের মাটি ব্যবহার করে। পাক উপ প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী ইশাক দার বাংলাদেশ সফর করেছেন। আইএসআই এর লোকজনের নিত্য আনাগোনা বাংলাদেশের মাটিতে। জসিমউদ্দিন রহমানির মতো কুখ্যাত সন্ত্রাসী যা জেল মুক্তি হয়েছে ইউনূসের আমলে, তিনি উত্তর পূর্বে নাশকতার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন। রোহিঙ্গা শিবির থেকে আত্মঘাতী জঙ্গি বাহিনী তৈরি করা হচ্ছে। এই প্রেক্ষিতে দেখতে হবে ভারত বাংলাদেশের 4200 কিলোমিটার সীমান্ত, তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটারের একটু বেশি, 569 কিলোমিটার এখনো বর্ডারে এখনো ফেন্সিং হয়নি। তার মধ্যে 112 কিলোমিটারে কোনোভাবেই ফেন্সিং দেওয়া সম্ভব নয়। বাকি যে 457 কিলোমিটার আছে তার মধ্যে 181 কিলোমিটার সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি অধিগ্রহণ করতে হবে। সেই জমি অধিগ্রহণের জন্য যে টাকা লাগবে রাজ্য সরকারকে কেন্দ্র দিয়ে দিয়েছে, কিন্তু রাজ্য সরকার এখনো বোধহয় জমিটা পুরো অধিগ্রহণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দিতে পারেনি। কয়েকদিন আগে দিল্লিতে অমিত শাহ ভাইব্রেন্ট বর্ডার ভিলেজ বলে একটা কর্মসূচির কথা জানিয়েছেন, যে সীমান্তের 30 কিলোমিটারের মধ্যে কোনো বেআইনি ধর্মস্থান থাকতে পারবে না, এবং সীমান্ত লাগোয়া জনপদের মানুষই প্রকৃত সীমান্ত রক্ষী হয়ে উঠবেন। ভারত সরকারের পদস্থ আমলারা, জেলা শাসকরা, এমনকি মন্ত্রীদেরও সেই জনপদগুলোয় যেতে হবে, রাত্রিবাস করতে হবে। প্রায় 7000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। গুজরাটে ভারত পাকিস্তান সীমান্তে এই কাজটা খুব সফলভাবে হয়েছিল। এখন দেশের অন্যান্য সীমান্তেও হবে, তার মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তও আছে। বিএসএফ এর কাজের পরিধি 50 কিলোমিটার পর্যন্ত করা হয়েছে। ভারতের চতুর্পাশটা দেখুন, বাংলাদেশ একটা হোস্টাইল শক্তি, পাকিস্তান তো আছেই, ছেড়ে দিন। তাহলে আমাদের নিজেদের সুরক্ষিত করতে হবে, তো 140 কোটি ভারতবাসী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো তাই হিমন্ত বিশ্ব শর্মার এই উদ্যোগকে সেই আলোকে দেখা উচিত। জনবিন্যাসের বদল হচ্ছে, যেটা বারবার করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। যারা এখনো কানে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন, চোখ বন্ধ করে আছেন, তারা বুঝতে পারছেন না এই বিপদটা কোথায়। বিপদ কিন্তু আপনার দরজায় গোড়ায় দাঁড়িয়ে আছে। যেভাবে অনুপ্রবেশকারীরা ঢুকছে, ভারতের মধ্যে মিশে যাচ্ছে, জনবিন্যাস বদলাচ্ছে, দেশের পরিকাঠামোয় চাপ বাড়ছে। এবার কিন্তু আর পার কি লড়াই। প্রত্যেক দেশপ্রেমিক মানুষের এই উদ্যোগকে সমর্থন জানানো উচিত। এক, ভাইব্রেন্ট ভিলেজ। 2, যেটা অসম সরকারের সিদ্ধান্ত, অনেকেই সাদা চোখে বলতে পারেন খুব বিতর্কিত, কিন্তু অসমের বাস্তবতা সেখানকার সরকার এবং সাধারণ মানুষই বোঝেন। সেখানকার সাধারণ মানুষ কিন্তু হেমন্তের এই সিদ্ধান্তকে সমর্থন করবে। কারণ আসামে যদি জনবিন্যাস বদলে যায়, অসমিয়ারা, ভূমিপুত্ররাই তো সংখ্যালঘু হয়ে যাবেন। সেটা কোনো সরকার চাইতে পারে? সম্ভব নয়। আর দেশের সুরক্ষা, উত্তর পূর্বের সুরক্ষা, এগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে কোনো রাজনীতির বিষয় না। এই যে লালমনিয়াটা যে পরিত্যক্ত এয়ারস্ট্রিপটা বাংলাদেশে, সেখানে একটা এয়ারবেস তারা বানাবে, পাকিস্তান থেকে বিমান আনবে এবং পাকিস্তানের বিমান বাহিনী বাংলাদেশের বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেবে। তাহলে আমাদের নাকের ডগায় যদি পাকিস্তান একটা এয়ারবেস বানায়, বাংলাদেশের মাটিতেই ওরা পাকিস্তানের এয়ারবেস হবে, সেটা তো আমাদের পক্ষে উদ্বেগজনক। কারণ পাকিস্তান একটা দুর্বৃত্ত রাষ্ট্র। বিহার সরকার বলেছে 3 জন জৈশ মোহাম্মদ জঙ্গি নেপাল সীমান্ত ক্রস করে বিহারে প্রবেশ করেছে। তাদের নাম, তাদের পাকিস্তানের ঠিকানা, ছবি সহ প্রত্যেকটা থানাকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে কতটা ভালনারেবল সিচুয়েশন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। সেই প্রেক্ষিতেই হিমন্ত বিশ্ব শর্মার এই উদ্যোগকে দেখতে হবে।
আমাদের পশ্চিমবঙ্গে তো জলবিন্যাস বদলাচ্ছে, সীমান্তবর্তী অঞ্চলে গেলেই সেটা বোঝা যায়। কিন্তু এই সরকার এই ধরনের পদক্ষেপ তো নেবে না যতদিন না পর্যন্ত এখানে সরকারের পরিবর্তন হয়, ততদিন পর্যন্ত এই ধরনের পদক্ষেপ আমরা আশা করতে পারি না। যারা সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি দিতে টালুয়া আনা করে, তাদের কাছ থেকে আপনি এ ধরনের কঠোর পদক্ষেপ কিছুতেই আশা করতে পারেন না, এবং ওরা করবেও না। ওদের কাছে ভোট ব্যাংক অনেক বেশি প্রায়োরিটি। ওরাই তো এই সরকারকে ক্ষমতায় এনেছে, তাই ভোট ব্যাংকের কাছে ভুল বার্তা যায়, ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়, এটা আমাদের রাজ্যের শাসক দল চাইবে না। হেমন্ত বিশ্ব শর্মা দম আছে, তিনি করছেন, সমালোচনাকে পাত্তাই দিচ্ছেন না, আসামের সুরক্ষাকে সুনিশ্চিত করতে চাইছেন, এবং একই সঙ্গে উত্তর পূর্ব ভারতে। যদি তাকে দেখে আমাদের রাজ্য প্রশাসনের ঘুম ভাঙে, বিলম্বিত বোধোদয় হলেও স্বাগত, কিন্তু আমি খুব একটা আশাবাদী নই যে আমাদের রাজ্য সরকার এই ধরনের কোনো উদ্যোগ নেবেন বলে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.